নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, উত্তর। আসুন গল্পটি শোনা যাক। নন্দিনীর আজ খুব ভোরবেলা ঘুম ভেঙে গেছে। আসলে সে সারা রাত ঘুমোয়নি। তার বৌমা মুম্বাই থেকে কাল ফোন করেছিল। তারা দুজন, মানে তার ছেলে আর বৌমা, সকাল 10টা নাগাদ বাড়ি পৌঁছে যাবে কলকাতায়। বছরখানেক হলো নন্দিনীদেরও যাওয়া হয়নি ছেলে সাত্তকীর কাছে। সাত্তকীকে তারা রাজু বলে ডাকে। আসলে তার স্বামী ব্যাঙ্গালোরে চাকরি করতেন। তারও রিটায়ারমেন্ট ছিল। তারপর সব গুছিয়ে কলকাতার ফ্ল্যাটে আসা তোড়জোড়, জিনিসপত্র পাঠানো, সব কিছু নিয়ে খুব ব্যতিব্যস্ত ছিল সে। তাই ছেলেও আসেনি আর তারাও যেতে পারেনি। কলকাতার ফ্ল্যাটটাও গোছগাছের ব্যাপার ছিল। মাস দুয়েক হলো তারা কলকাতার ফ্ল্যাটে এসেছে। সুন্দর গোছগাছ করা হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা নেই। ভোরবেলা ঘুম ভেঙে গেল নন্দিনীর। সে তৈরি হয়ে নিল, তার স্বামীকে ঘুম থেকে ডাকলো। বাজার যেতে হবে, ছেলে বৌমার পছন্দ মতো মাছ মাংস নিয়ে আসার জন্য। বাজার বাড়ির কাছেই, কোনো অসুবিধা নেই। বাজার করে আনলে রান্না হবে। অনেক দিন পর সে ছেলের পছন্দ মতো রান্না করবে। নন্দিনীর মনটা খুশিতে ভরে আছে। ছেলে বৌমা আসার আগেই সব শেষ করে রাখবে। কতদিন রাজু আর রুক্মিণীর সঙ্গে সামনাসামনি বসে কথা বলেনি সে। উদ্গ্রীব হয়ে আছে চোখে দেখার জন্য। ফোনে তো ভিডিও কলে কত কথা হয়, সামনাসামনি দেখা অন্য ব্যাপার। বেলা 11টা নাগাদ রাজু আর বৌমা রুক্মিণী এসে পৌঁছে গেল। কিন্তু রাজুকে দেখে নন্দিনী চমকে গেল। রাজুর একই চেহারা হয়েছে। ছেলে যে তার অর্ধেক হয়ে গেছে। ভিডিও কলে তো এত বোঝা যেত না। রুক্মিণীও তো সবসময় বলে ভালো আছে। নন্দিনী রুক্মিণীকে জিজ্ঞেস করল, রাজুর কি হয়েছে? সে বলল, ওই লিভারের অসুখ, তাই তোমাদের কাছে নিয়ে এলাম ভালো ট্রিটমেন্ট করার জন্য। মায়ের যত্ন পেলে ঠিক হয়ে যাবে। আমরা আপাতত এখানেই থাকব। সাত্তকী তোমার কাছেই থাকবে আর ঘর থেকেই অফিসের কাজ করবে। আমিও কলকাতার অফিসে ট্রান্সফার নিয়েছি। তোমাদের এখানে কিছুদিন থাকবো, আবার মাঝে মাঝে মার কাছেও যাব। রুক্মিণীর বাপের বাড়িও কলকাতায়, রাজারহাটে। ওর মা, বোন, দাদা, বৌদি আছে। নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মুম্বাইয়ের ফ্ল্যাট, সেটার কি হবে? রুক্মিণীর যেন উত্তর তৈরিই ছিল। সে বলল, আমরা ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, বাকি জিনিসপত্র বিক্রিও করে দিয়েছি, আর কিছু এদিক ওদিক দিয়ে দিয়েছি। ও সব নিয়ে তুমি ভেবো না, তুমি সাত্তকীর যত্ন নাও। রুক্মিণীর কথাগুলো কেমন কাটা কাটা, ছাড়া ছাড়া। তারপর বলল, সাত্তকী কিন্তু তেল ঝাল মশলা কিছু খাবে না। ওর জন্য সেদ্ধ খাবার আর গলা ভাত করে দাও। আর বেশি করে ফল এনে ওকে একদম ফ্রেশ ফলের রস দাও। নন্দিনী অবাক হয়ে রুক্মিণীর দিকে তাকিয়ে থাকলো।
আর ভাবল, এ কে কথা বলছে? সাত্তু কি স্ত্রী না কোনো নার্স? সবই বলছে করে দাও, করতে হবে। তাহলে নিজে কি করেছে এতদিন? নন্দিনী বলে উঠল, তুমি মুম্বাইতে কোনো ডাক্তার দেখাওনি? ওখানেও তো অনেক ভালো হাসপাতাল, ভালো ডাক্তার আছে। রুক্মিণী বলে উঠল, হ্যাঁ দেখিয়েছি, ডাক্তারের কথা মতোই তো কথা বললাম। এবার তো তোমাদের হাতে এনে দিয়েছি, তোমরা যা করবার করো। নন্দিনীর মুখ দিয়ে কথা সরছে না। সে ভাবছে সে কার সঙ্গে কথা বলছে। কেমন ছাড়া ছাড়া কথা, যেন দায়ভার থেকে মুক্তি পেতে চাইছে। নন্দিনী তার স্বামীকে বলল, এ বেলাটা যাক, বিকেলবেলা রাজুকে একটু পাড়ার ডাক্তারবাবুর কাছে নিয়ে যেও। উনি কি বলেন দেখো, যা বলবেন সেই মতো কাজ করতে হবে। সন্ধ্যাবেলা নন্দিনীর স্বামী বিকাশবাবু রাজুকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন। রুক্মিণী কাজের অজুহাত দিয়ে গেল না। সে বলল, দুদিন পরে তার নতুন অফিসে জয়েনিংয়ের ব্যাপার আছে, সে একটু কাজ করবে। আর সাত্তুকে নিজেই সব বলতে পারবে। বাবা তো সঙ্গে যাচ্ছেই। ওরা ডাক্তারের কাছে চলে গেল। ঘণ্টাখানিক পরে বিকাশবাবুরা ফিরে আসলেন। বিকাশবাবুর মুখ খুব গম্ভীর। তিনি বললেন, ডাক্তারবাবু বলে দিয়েছেন অ্যাডমিট করতে হবে হাসপাতালে, বাড়িতে রেখে চিকিৎসা হবে না। রাজু নিজের ঘরে চলে গেল। তার মুখ দেখে কিছু বোঝা যায় না, শুধু তার গায়ের রঙটা অদ্ভুত ফ্যাকাশে হয়ে গেছে। বিকাশবাবু স্ত্রীকে বললেন, ডাক্তারবাবু বলেছেন রাজুর বোধহয় মোশন অথবা ইউরিনের সাথে রক্ত পড়ে। হয় ও স্বীকার করছে না, না হয় বুঝতে পারছে না। তিনি রোগটা ধরতে পেরেছেন, কিন্তু বললেন সব টেস্ট হলেই আসল রোগটা ধরা পড়বে। নন্দিনী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো স্বামীর মুখের দিকে। একটি মাত্র সন্তান, কত যত্নে মানুষ করেছে সে। সে জানতেও পারল না তার ছেলের কি হয়েছে। রুক্মিণী যেন কেমন ছাড়া ছাড়া, অথচ কলেজে পড়া থেকেই তো প্রেম করেছে। 5 বছরের বিবাহিত জীবন। রাজুর উপর কি ওর কোনো মায়া দয়া নেই, নাকি অন্য কোনো ব্যাপার আছে? সে আর এইসব কথা নিয়ে ভাবল না। রাত্রিরের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাজুকে আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত দিল। তারা তিনজনেও খেয়ে নিয়ে যে যার মতো শুয়ে পড়ল। নন্দিনী শুতে গিয়ে দেখল তার স্বামী মাথায় হাত দিয়ে চোখ মেলে শুয়ে আছে। নন্দিনী বুঝল ব্যাপার খুব গুরুতর, কারণ তার স্বামী খুব স্থিতধী মানুষ, সহজে বিচলিত হন না। সে স্বামীর কাছে বসে বলল, আমাকে একটু বলো না কি হয়েছে? বিকাশবাবু চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর কিছু বলার দরকার নেই। নন্দিনী বুঝে গেল ঘটনার ভয়াবহতা। সে লাইট নিভিয়ে ব্যালকনিতে এসে চেয়ারে বসল। চলমান রাস্তার দিকে নিজের মনটা ঘোরাতে চেষ্টা করল। কতক্ষণ হয়ে গেছে সে জানে না। ঘড়ির আওয়াজে বুঝল 12টা বাজে। টলমলো পায়ে এসে শুয়ে পড়ল। ভোরের দিকে হয়তো চোখটা লেগে গিয়েছিল। বাথরুমে জলের আওয়াজ হতেই চোখ খুলে গেল। সে দেখল বিকাশ ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। সেও তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে গেল। কি অদ্ভুত ব্যাপার! যাই কিছু ঘটুক, মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয় না। 1টার মধ্যে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে সে নিজেও তৈরি হয়ে নিল। তারা আজকে হাসপাতালে যাবে রাজুকে নিয়ে।
শহরের সবচেয়ে বড় হাসপাতালে তারা তাদের বাড়ির ডাক্তারের কথা মতো গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে আসলো। সেখানে সবচেয়ে বড় ডাক্তারের অপেক্ষায় বসে থাকলো নাম বুক করে। 4 জনেই অপেক্ষা করতে লাগলো। ডাক্তারবাবু আসলেন। সাত্তকীর নাম ডাকতে তারা ভেতরে গেল। সাত্তকী চেম্বারে পা দেওয়া মাত্র ডাক্তারবাবু বলে উঠলেন, পেশেন্টকে তো একেবারে শেষ করে এনেছেন। নন্দিনী মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। ডাক্তারবাবু বললেন, ভর্তি করে দিন, সব টেস্ট হবে। প্রথমেই তো রক্ত দিতে হবে। অনেক দৌড়াদৌড়ি হলো। রাজুকে ভর্তি করা হলো। বিকাশবাবু হাসপাতালেই থাকলেন। সিরিয়াস পেশেন্ট, একজনকে থাকতেই হবে। নন্দিনী আর রুক্মিণী বাড়ি আসলো। নন্দিনীর মনে হচ্ছে রুক্মিণী জানে রাজুর কি হয়েছে, সে বলছে না। আর ভেতরে অন্য কোনো ব্যাপারও আছে। রাজুর মুখে হাসি নেই, যেন মার কাছ থেকে পালাতে পারলেই সে বাঁচে। বিকালবেলা নন্দিনী হাসপাতালে গেল। রুক্মিণী আর গেল না। সে বলল কাজ আছে। হাসপাতালের গেটে পৌঁছতেই সে দেখল বিকাশ দাঁড়িয়ে আছে শুকনো মুখে। বোঝাই যাচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি। সে যেতেই বিকাশ ঝরঝর করে কেঁদে ফেলল। বলল, নন্দিনী, আমাদের ছেলের হিমোগ্লোবিন ভীষণ কম। ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, রক্তও ঠিক করে টানতে পারছে না। ডাক্তার বলেছেন সিরোসিস অফ লিভার, খুব খারাপ অবস্থা। ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি। এখন আর কিছু করার নেই, ভগবান ভরসা। নন্দিনী চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর সে আস্তে আস্তে রাজুর কেবিনের কাছে গেল। ভিতরে ঢোকার অনুমতি নেই। বাইরে থেকে সে দেখল অনেকগুলো নল লাগানো, রক্ত দেওয়া হচ্ছে। সে বুঝতে পারছে না ট্রিটমেন্ট কেন হলো না। রাজু তো নিজেও করতে পারত। প্রয়োজন হলে একাই ব্যাঙ্গালোরে মা বাবার কাছে চলে যেত। নন্দিনী বসে বসে কারণ খুঁজছেন। রুক্মিণীর মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে। রাজুর কি বাঁচার ইচ্ছাই হারিয়ে গেছে? কিচ্ছু করার নেই। কোনো প্রশ্নের উত্তর নেই তার কাছে। একমাত্র রুক্মিণী পারবে সব কিছুর উত্তর দিতে। বাড়ি ফিরে নন্দিনী দেখল রাজুর এক বন্ধু এসেছে। সে মুম্বাইতে ওদের সাথে কাজ করে, একই কলেজে পড়তো। নন্দিনী দেখল ওরা চা খেতে খেতে গল্প করছে। রুক্মিণীর কোনো হেলদোল নেই। বিকাশবাবু হাসপাতালেই আছেন। নন্দিনী পরের দিন সকালে গেল, আবার ফিরে আসলো। সে বুঝে গেছে এখন আর কিছু করার নেই দিন গোনা ছাড়া। বেশি দিন কাউকে ভুগতে হলো না। বিকালবেলা নন্দিনী যখন গেল তখন রাজুর অবস্থা খুব খারাপ। রুক্মিণীও সঙ্গে ছিল। রাজু বেশি সময় নেয়নি। আধ ঘন্টার মধ্যে শেষ নিঃশ্বাস ফেলে সে। খবরটা আসা মাত্রই নন্দিনী ঠাস করে মেঝেতে পড়ে যায়। তারপর তার আর কিছু মনে নেই। তার যখন জ্ঞান ফেরে সে শুনল তাকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছিল। রাজুর শেষকৃত্য তার বাবাই করেছে। বাড়িতে অনেক লোক। রুক্মিণীর বাড়ির সবাই এখানে আছে। তাদের নিজেদের কিছু আত্মীয় স্বজনও আছে। নন্দিনী আর উঠতে পারেনি। সে বসেই থাকে। অনেক প্রশ্নের উত্তর খুঁজে চলেছে তার মন। রাজুর পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয়ে গেল। নন্দিনী কি আর ওঠেনি? উঠেছে, হেঁটেছে, ঘরের কাজকর্মও করেছে, খেয়েছেও।
জীবনে কোনো কিছুই থেমে থাকে না, সব চলছে। শুধু তার রাত্রির বেলা ব্যালকনিতে বসে রাস্তা দেখা বন্ধ হয়ে যায়নি। তার নিজের জীবন স্তব্ধ হয়ে গেছে, তাই বোধহয় সে রাস্তার চলমান জীবনকে দেখতে থাকে। এই করতে করতে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। রাজুর বাৎসরিকও হয়ে গেল। হঠাৎ একদিন রুক্মিণী আসলো। রাজুর অফিসের টাকা পয়সা তো তার পাওয়া হয়ে গেছে, তাহলে আবার কি? রুক্মিণী বলল, মা, বাবা, আমি বিয়ে করছি অমিতকে। অমিত আমার বন্ধু, আমরা একসাথেই পড়তাম, কাজও করেছি একসাথে। নন্দিনীর মনে পড়ল এই ছেলেটাকেই অসুখের সময় দেখেছে। রাজুর নিষ্পৃহ ভাব, বাঁচার ইচ্ছার অভাব, এবার সব প্রশ্নের সদুত্তর নন্দিনী পেয়ে গেল, যে প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল।